ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। অন্তর্বর্তী সরকারের বক্তব্য অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হলে আর মাত্র বাকি প্রায় 8 মাস। এরই মধ্যে ত্রয়োদশ নির্বাচনে কে কাকে ভোট দিবেন তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনেকেই। ইনোভেশন কনসাল্টিং ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম নামের সংস্থাগুলো গত 19শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 10,000-এরও বেশি ভোটারের ওপর এক জরিপ চালিয়ে বলছে, আগামী নির্বাচনে বিএনপির ভোট 33.87% থেকে বেড়ে 41.69% উন্নীত হয়েছে। অন্যদিকে ছাত্রদের সমর্থিত নতুন দলের ভোট 16.13% থেকে কমে 5.14% নেমে এসেছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করছেন, নির্বাচনে জেতার জন্য বিএনপির যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তত বেশি একটি মহল ষড়যন্ত্র করে 1-11-র মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করছে। এমন ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে আবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতার অভিযোগও তুলেছেন। যদিও এরই মধ্যে তুলসী গাবার্ডের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে উপদেষ্টারা বলছেন, তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের বক্তব্য গুরুতর। তবে এ নিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তারপরও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য কি বাহ্যিক নতুন কোনো ষড়যন্ত্রের বার্তা দিচ্ছে? যদি তাই হয় তবে দেশের ভেতরে এবং বাহিরে ষড়যন্ত্র মোকাবিলার উপায় কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মাহিন সরকার, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে বলা চলে আসলে বাংলাদেশের মাঠে তারাই সবচাইতে পুরনো রাজনৈতিক দল। তারা নানান রকম ষড়যন্ত্র, মিডিয়া ট্রায়ালের অভিযোগ করেছে। আবার এই ষড়যন্ত্রের কিংবা মিডিয়া ট্রায়ালের অভিযোগের মধ্যেই আপনাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তিনি মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে। আগামী নির্বাচনে তাদের দল 30-35% ভোট টানতে পারে, এটিও তিনি মনে করেন। আপনারা এত নিশ্চিত কি করে যে আসলে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে? না, বিএনপি সরকার গঠন করতে পারে এটা আসলে তিনি হয়তো ধারণা থেকে বলেছেন, কারণ বিএনপি সাংগঠনিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের একটা সর্বোচ্চ পর্যায়ের দল কিন্তু, এবং তাদের কিন্তু সাংগঠনিক কাঠামো বা পূর্ববর্তী ইতিহাস সবকিছু মিলেই বিএনপি এই মুহূর্তে ভোটের মাঠে বলা চলে যে বেশ এগিয়েই থাকবে। সেই জায়গা থেকে ধারণার জায়গায় আমি মনে করি যে তিনি বলেছেন। এটি আসলে ভোটের বিষয় কিন্তু পরিপূর্ণভাবে নিশ্চিত করে বলা যায় না। তারপরেও একটা পারসেপশন কিন্তু থাকে কোন রাজনৈতিক দলের কতটুকু সাংগঠনিক সক্ষমতা, তারপর জনবল আছে, সমর্থক আছে, সব কিছু মিলিয়ে কিন্তু তারপরেও একটা ধারণা করা যায়। কিন্তু ধারণাটি যে কোনো সময় পাল্টে যেতে পারে, কারণ ভোটের মাঠটি অত সহজ নয়। সেই জায়গা থেকে হয়তো জনাব তারেক রহমান উনি দাবি করেছেন যে বিএনপি নিয়মিত মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, তিনি মনে করতেই পারেন। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এনসিপি জায়গা থেকে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে অন্যায়ভাবে হাইলাইট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে তারা অমুক দুর্নীতির সাথে জড়িত, তমুক দুর্নীতির সাথে জড়িত। মনে করেন নানান চাঁদাবাজির অভিযোগ তো আছে আসলে নানান ভাবে। অনেকেই কিন্তু আমরা দেখেছি সমন্বয়কদের নাম করেও আসলে চাঁদাবাজি করছেন, এমনকি তারা নানান জায়গায় চাকরি সুপারিশও করছেন। জি, সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনেকে অনেক জায়গায় অনেক কিছু করছেন। সেই জায়গা থেকে নাহিদ ইসলাম কিন্তু বেশ কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন কিন্তু এখন সমন্বয়ক পদটির আর কোনো অস্তিত্ব নেই। কারণ সমন্বয়ক পদটির দরকার ছিল যখন আন্দোলন সমন্বয়ের প্রশ্ন ছিল, এখন কিন্তু আন্দোলন নেই। বা দেশ গঠনের জন্য ওই সময়ে যে একটা তরুণদের ফোর্স দরকার ছিল, তাদের সমন্বয় করার জন্য সমন্বয়ক পদটির দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে নেই। তো মিডিয়া ট্রায়ালের শিকার কিন্তু আমাদের এনসিপির যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আপনারা দেখেছেন যে একটি নির্ভরযোগ্য টিভি চ্যানেল হিসেবে আমরা যাকে জানি, সেখানকার একটি প্রতিবেদনে কিন্তু সমন্বয়ক এবং উপদেষ্টা তাদের সুপারিশের প্রশ্ন এসেছে। এখানে উপদেষ্টাকে বেশ ভালোভাবে হাইলাইট করা হয়েছে। এখন ডেইলি বেসিসের একটি চাকুরি, সেখানে কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা নেই। এখানে বেশিরভাগ ক্ষেত্রে সুপারিশের ভিত্তিতে হয়ে থাকে, এখানে নীতিমালা প্রণয়ন করা হয়নি। এখন একজন উপদেষ্টা, যখন নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে ছিলেন
তখন তিনি সরকারের অংশ হিসেবে তিনি যদি সুপারিশ না করেন তাহলে সুপারিশটা করবে কে? তিনি সুপারিশ করেছেন, এখানে ছাত্র সমন্বয়কদের নাম এসেছে, যদি তারা দোষী হয় তার বাইরে আরো যারা সুপারিশ করেছে তারাও তো দোষী হওয়ার কথা ছিল। সুপারিশটা হবে কেন? এই বৈষম্য বিরোধিতার বিরুদ্ধেই তো আপনারা আমরা এর বিরুদ্ধেই লড়াই করেছি। আমাদের প্রশ্ন হচ্ছে যদি আমাদের কারো দোষ থেকে থাকে তাহলে একই দোষ অন্য কেউ করলে কেন হবে? আপনারা মনে করছেন যে আপনাদের বিরুদ্ধেও কেউ না কেউ ষড়যন্ত্র? আমরা মনে করছি আমাদের বিরুদ্ধেও কেউ না কেউ ষড়যন্ত্র করছে। জি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চারদিক থেকে আসলে সবাই মনে করছেন কোনো না কোনো ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কিংবা সেই রাজনৈতিক দলটির বিরুদ্ধে কেউ না কেউ ষড়যন্ত্র করছে। এত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আসলে আমাদের সামনে এগিয়ে যাওয়া কতখানি কঠিন হবে তাহলে? ষড়যন্ত্রটা এমন একটি শব্দ, এটা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে ছিল, এখন আছে, সামনেও থাকবে। এর মধ্যে দিয়ে রাজনীতি এগিয়ে যায়, অতীতে গেছে, এখনও যাচ্ছে, আগামী দিনে যাবে বলে আমরা মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এটা মানে বাহ্যিকভাবে কতটুকু দৃশ্যমান এটা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে না। ষড়যন্ত্র তো হচ্ছে, আমি দেখছি যে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ার কথা, সেই ক্ষেত্রে নানাভাবে টালবাহানা করে এই সময়ক্ষেপণ করার যে প্রক্রিয়া, সেখানে একটা ষড়যন্ত্র কিন্তু দৃশ্যমান হচ্ছে। এখন আপনি কতদিন পর্যন্ত সংস্কার এবং বিচারের কথা বলে এখানে থাকবেন? গণতান্ত্রিক সরকার কাছে ক্ষমতা হস্তান্তর হবে না বা নির্বাচন হবে না, এইটা নিয়ে মানুষ একটা উদ্বিগ্নের মধ্যে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি যদি দেখেন তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাটা একটা ভঙ্গুর পর্যায়ে আছে। বলা হচ্ছিল যে এটা একেবারে খাদের দ্বার প্রান্তে আছে, যদিও অর্থ উপদেষ্টা বলছে যে দ্বার প্রান্ত থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, ধরে নিলাম ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এরকম সরকারের অধীনে গত 7 মাসে কোনো বিদেশি বিনিয়োগ হয়নি। আমাদের যে ঘাটতি বাজেট আছে 1,34,000 কোটি টাকা, তারপরে আমাদের নিজস্ব যে ঋণ বাইরের থেকে আমরা নিয়ে আসছি সেগুলো পরিশোধের ব্যাপার আছে। এই কোত্থেকে এই টাকার সংস্থান হবে এটার সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। এখন বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ, এটা যদি আরও বন্ধ থাকে এবং এরকম অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেই নামেই থাকুক না কেন, এই নামে থাকলে কিন্তু এরকম বিনিয়োগ একটা অচল অবস্থার সৃষ্টি হয়, নতুন বিনিয়োগ আসে না এবং আসার কোনো সম্ভাবনাও থাকে না। আমরা ইউনূস সাহেব আসার পরে শুনেছিলাম যে অনেক বিনিয়োগ আসতেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দৃশ্যমান ওইরকম কোনো বিনিয়োগ আসে নাই। এখন আপনি যদি এই সরকারকে আরও অনির্দিষ্টকালের জন্য রাখতে চান আর এই বিনিয়োগ বন্ধ থাকে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? আমি মনে করি যে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যা যা করা দরকার, যে সকল সংস্কার করা দরকার যৌক্তিক, সেই সংস্কারগুলো করে নির্বাচনের পথে সরকারকে হাঁটতে হবে। কারণ এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এটা নিয়ে সংশয় আছে। আমরা দলগতভাবে মনে করি যে ইউনূস সাহেব এখন আর নিরপেক্ষ অবস্থানের মধ্যে নেই, তার সরকার নিরপেক্ষ অবস্থানের মধ্যে নেই। আজকে এনসিপি যেটি বলছে বিচার দৃশ্যমান হচ্ছে না, এনসিপির প্রধান নাহিদ সাহেব উনি 6 মাস সরকারের মধ্যে ছিলেন উপদেষ্টা হিসেবে। এখন ওনারও তো একটা দায় আছে, এই বিচারকে দৃশ্যমান করার ব্যাপারে ওনার কোনো ভূমিকা ছিল কিনা। এখন উনি শুক্র 8 দিন হলো এসে বলল যে দৃশ্যমান হচ্ছে না, আমরা চাপ দিচ্ছি, আমরা করছি। আপনি তো ওই জায়গাটা ছিলেন যে জায়গাটা দৃশ্যমান করার মতো ছিল। সংস্কার বিচার প্রক্রিয়া, এই গণোত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, গণোত্থানের বাইরে যে দুর্নীতি, দুঃশাসন হয়েছে, তার বিচার কোনো রাজনৈতিক দল নাই যে চায় না। এই বিচারটা চলুক, পাশাপাশি নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ব্যবস্থা, সেটার একটা সুনির্দিষ্ট রুটম্যাপ জাতি প্রত্যাশা করে এবং সুনির্দিষ্ট রুটম্যাপ না আসার কারণে দেশে একটা অস্থিতিশীলতা কিন্তু সৃষ্টি হচ্ছে। আজকে আইন শৃঙ্খলার যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, চরম পর্যায়ে গিয়েছে, হত্যা, খুন, ধর্ষণ এইগুলো বেড়ে গেছে। মানুষের মধ্যে একটা স্বাভাবিকভাবে ঈদের মার্কেটিং করতে যাবে এই অবস্থা কিন্তু বিরাজ করছে না, একটা আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থা থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। এই গণতান্ত্রিক সরকারের জন্য আপনাকে অবশ্যই একটা সুনির্দিষ্ট, খুব যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং আপনি এই সরকার যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে আরেকটা নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা। কিন্তু যে নির্বাচন নিয়ে আপনি আলোচনা করছেন, সেই নির্বাচন ঘিরেই তো আসলে নানা রকম ষড়যন্ত্রের অভিযোগ আসছে। ব্যারিস্টার রুমিন ফারহানা,
তারেক রহমান বলেছেন 111 মতো মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। তার মানে আসলে কি বিএনপি আবারও সেই -2 ফর্মুলার মতন কোনো ফর্মুলার ভয় পাচ্ছে কিনা? দেখুন, আমাদের গত 7 মাস ধরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক ধরনের আনস্টেবল অবস্থার মধ্যে আছে এবং আমরা আশা করেছিলাম সময় যত যাবে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে। বাট আমাদের প্রত্যাশা যতটুকু ছিল সেটুকু কিন্তু এখনও পূরণ হয়নি। পরিস্থিতি এখনও খুব বেশি শান্ত নয়। আপনারা আজকে যে নিউজ হেডলাইনগুলো গেল, গতকাল থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তুলসী গাবার্ডের একটা স্টেটমেন্ট নিয়ে উত্তপ্ত হয়ে আছে। তুলসী গাবার্ডকে এনডিটিভি সরাসরি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছে এবং এই প্রশ্নটি বা এই সাক্ষাৎকারটি তখনই গৃহীত হচ্ছে ভারতে, তখনই এটি সম্প্রচারিত হচ্ছে যখন নাগপুরে হিন্দু মুসলমানের মধ্যে মোটামুটি একটা দাঙ্গা পরিস্থিতি এবং এখন পর্যন্ত আপনাদের স্ক্রলে দেখছিলাম 33 জন হতাহত হয়েছে। ভারতে এমন কোনো দিন যায় না যেদিন সংখ্যালঘু, যারা ভারতের সংখ্যালঘু, সেই মুসলমানদের উপর কোনো না কোনো নির্যাতন, কোনো না কোনো দাঙ্গা, কোনো না কোনো হতাহতের ঘটনা না ঘটে। কিন্তু আপনি লক্ষ্য করুন গত 7 মাস ধরে আপনি যদি ভারতের মিডিয়া ফলো করেন, আপনি দেখবেন ক্রমাগতভাবে বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে এক ধরনের একপেশে খবর মানে প্রচার হচ্ছে। বিদেশিদের সঙ্গে তো আমরাও বসি, রেগুলারই বসি, তারা কিন্তু কানে কানে আমাদেরকে বলে যে ভারতীয় মিডিয়া আসলে কি করছে, এগুলো তো আসলে সঠিক নয়। তার মানে যারা ওয়েস্টে থাকেন বা ওয়েস্টের মেশিনারির সঙ্গে যুক্ত, ওয়েস্টের চাকরির সঙ্গে যুক্ত, তারাও কিন্তু অন গ্রাউন্ড স্বীকার করেন যে ভারতীয় মিডিয়া যা দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের বিষয় সেটি সঠিক নয়। অথচ আমরা দেখলাম ট্রাম্প শপথ নেবার আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি মন্তব্য করলেন যেটির সঙ্গে বাস্তবতার মিল নেই। গতকাল তুলসী গাবার্ড যেটা এনডিটিভিকে বললেন সেটি আরও ভয়াবহ। বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং এক ধরনের ইসলামিজমের উত্থানের ব্যাপারে তিনি মোটামুটি একটা রায় দিয়ে দিলেন। আজকে যখন তাদের মুখপাত্রকে প্রশ্ন করা হলো, তিনি, আমি দেখলাম সেটিকে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাভয়েড করছেন। আমি জানি না ষড়যন্ত্র কি শুধু দেশের মাটিতে হচ্ছে নাকি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হচ্ছে, বিকজ আমরা তো দেখেছি পতিত স্বৈরাচারের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি কিন্তু ট্রাম্পের জন্য অপেক্ষা করছিলেন এবং এটা খোলামেলা অপেক্ষা, এটা কোনো রাগঢাকো না। তার যে টেলিফোন কল ফাঁস হয়েছে সেখানে তিনি খোলামেলা বলছিলেন ট্রাম্প আসুক, পরিস্থিতি দেখো কত ভিন্ন হয়। তিনি তার নেতাকর্মীদেরকে ট্রাম্পের পোস্টার, ফেস্টুন, ট্রাম্পের ছবি ডেস্ট্রয় করার মানে বুদ্ধি দিচ্ছিলেন সো দ্যাট এটাকে তিনি আমেরিকায় হাইলাইট করতে পারেন। ষড়যন্ত্র যে কেবল দেশের মাটিতে হচ্ছে তাই নয়, ষড়যন্ত্র হয়তো বা দেশের বাইরে থেকে হচ্ছে। -2 কথা আপনি যেটি বলছিলেন, বিএনপির সমর্থন 33% থেকে বেড়ে 41% গেছে বলে একটা জরিপ বলছে। আর স্টুডেন্টদের মানে বিকজ এখন আমাদের মেইন প্রতিদ্বন্দ্বী হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলাম। আমি জামাতে ইসলামের স্ট্যাটিস্টিক্সটাও দেখেছি, 31% বলা হচ্ছে, যদিও অনেকের সঙ্গে কথা বলে আমার যেই মনে হয়েছে যে এইটাকে তারা একটু ওভারলি মানে পোর্ট্রেট বলে মনে করছে, যে এতটা না, মেবি ইটস 20 to 25%-এর মধ্যে ওঠানামা করবে। দ্যাট ইজ অলসো মানে হিউজ আমি বলবো, তারা যথেষ্ট আগের চেয়ে অনেক বেশি পার্সেন্টেজে তাদের সমর্থন বেড়েছে। এনসিপিটা আনফর্চুনেটলি 16 থেকে কমে 5-এ এসে দাঁড়িয়েছে। সো বিএনপি এখন আপনি এই জরিপের কথা বলেন, কিংবা আপনি যদি এলাকায় গ্রামে আপনার যাওয়ার অভ্যেস থাকে, থাকার অভ্যাস হয়, আপনি তাদের সঙ্গে যখন কথা বলবেন, সাধারণ মানুষ, বিকজ আপনারও ভোট একটা, আমারও ভোট একটা, একেবারে প্রত্যন্ত এলাকায় যে মানুষটি বাস করেন তারও ভোট একটা, তিনিও কিন্তু তার কথা দিয়ে আপনি বুঝবেন যে বিএনপি নির্বাচনের মাঠে এগিয়ে আছে এবং এটা নিয়ে আসলে ডিবেটেরও কিছু নাই। সো আওয়ামী লীগ দেখছে তার তো কোনো ফিউচার নাই বাংলাদেশে, অ্যাটলিস্ট নিয়ার ফিউচার পর্যন্ত তার কোনো ফিউচার নাই। সো এখন যদি বিএনপির রাশটা টেনে ধরা যায় কোনো না কোনোভাবে, যে এক্সট্রিমিজম বা ইসলামোফোবিয়ার কার্ড গত 15 বছর শেখ হাসিনা খেলেছে, উনি থাকলে বাংলাদেশ স্টেবল থাকবে, উনি না থাকা মাত্রই বাংলাদেশ জঙ্গিবাদের হাতে যাবে। এখন যতই ষড়যন্ত্র হচ্ছে, যা কিছু হচ্ছে, এমনকি মিডিয়া ট্রায়াল, সবকিছুই কি তার মানে এই ফ্যাসিস্ট সরকার করছে, পলাতক সরকার করছে? দেখুন, আমি আপনাকে একটা মানে ইন্টারপ্রিটেশন দিলাম,
দেয়ার কুড বি মেনি ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা একটা ইন্টারপ্রিটেশন। দুই হচ্ছে, আমরা তো লক্ষ্য করছি বিএনপির সঙ্গে অন্য যে দলগুলোর এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তাদের কারো কারো একটা শক্ত ইনফ্লুয়েন্স এই সরকারে আছে। এবং আমি যদি এনসিপির কথা বলি, এনসিপির সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি দুদিন আগে সরকারের উপদেষ্টা ছিলেন, এবং তিনি সরকারের ব্লেসিং কিভাবে নিয়ে বের হয়েছেন, সেই ছবি, সেই নিউজ, ইট ওয়াজ অল ওভার দেয়ার ইন মিডিয়া। ওনার ব্যাপারে বলা হয়েছে উনি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী। সো এই সরকারের সঙ্গে তো এনসিপির একটি চমৎকার মেলবন্ধন আছে, এবং এনসিপির ব্যাপারে বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন তোমাদেরকে দল করতে হবে, তোমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে হবে, না হলে তো অভ্যুত্থানের স্পিরিট অন্যরা নয় ছয় করে ফেলবে, অন্যরা আত্মসাৎ করে ফেলবে। অর্থাৎ প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের ধারণা আছে যে অন্য কোনো দল ক্ষমতায় আসলে হয়তো জুলাই স্পিরিটটা সেভাবে আপহোল্ড হবে না। সো ষড়যন্ত্র এই মুখেও আছে। আরেকটা কথা, আমরা তো ব্যাংক দখলও করতে দেখি কোনো কোনো দলকে, তাই না? আমরা তো দেখি যে কোনো কোনো দল বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, কর্তৃত্ব নিয়ে নিচ্ছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, প্রভিসি এবং ম্যানেজমেন্টে যারা আছেন তাদের পদগুলো নিয়ে নিচ্ছে। আবার বিএনপির বিরুদ্ধেও কিন্তু এরকম অনেক অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, এই ধরনের অনেক দখলদারিত্বের অভিযোগ আছে। হ্যাঁ, আমি ওই জায়গাটাতে আসছি। বিএনপিটা যত হাইলাইটেড হয়, বিএনপির একেবারে ভুজুঙ্গমারির একটা বালু মহল নিয়ে যত আলোচনা হয়, বড় রাজনৈতিক দল, সেটি তো অন্যান্য রাজনৈতিক দল যদি পুরনো নাও হয়, জামাত ও বিএনপির চেয়েও পুরনো, কিন্তু তা যদি নাও হয়ে থাকে, তারা তো ভোটের মাঠে আছে, কিন্তু তাদেরকে নিয়ে খুব একটা শোরগোল কিন্তু আমরা এই প্রশ্নটা আমি একটু মাহিন সরকার আপনার কাছে করে বিরতিতে যেতে চাই, যে এনসিপির একটা শক্ত প্রভাব আছে এখনকার অন্তর্বর্তী সরকারের উপর, এবং খুবই ব্লেসড আসলে এনসিপির যারা নেতাকর্মী আছেন তারা, বিশেষ করে যারা উপদেষ্টা পদে ছিলেন এবং এখন যারা এনসিপির শীর্ষস্থানীয় নেতা, তারা আসলে সরকারের প্রভাব কাজে লাগিয়ে নতুন করে কিছু করবার চিন্তা করছেন কিনা? মাহিন, আমি আপনার উত্তরটি নিব, আমার একটি বিরতির সময় হচ্ছে, আমি একটু যে বিরতি থেকে ফিরে আপনার উত্তরটি নিতে চাই। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মাহিন সরকার, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এনসিপির এক ধরনের শক্ত প্রভাব আছে আসলে এখনকার জাতীয় রাজনীতিতে, এবং সরকারের নানানভাবে আসলে আপনারা ব্লেসড, এবং আপনাদের এখন যারা এনসিপির মূল নেতা তারা একটা সময় উপদেষ্টা ছিলেন, এবং সেই সুযোগ সুবিধাগুলো কি তাহলে এনসিপি এখনো কাজে লাগাচ্ছে কিনা, এই অভিযোগ করছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। না, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে অভিযোগ করতে পারে, কিন্তু অভিযোগ করলেই যে সেটি সত্য হয়ে যাবে বিষয়টা তো সেরকম নয়। আমাদের যিনি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করেই তো এসেছেন, পদ নিয়ে তো আর আসেননি। পদত্যাগ করে একজনের হাতে দায়িত্ব সরকার থেকে হস্তান্তর করে তারপরে তিনি চলে এসেছেন। তো তারপরে যদি ব্লেসড বলা হয়, তাহলে তো এর চাইতে বেশি উনি আর কি করতে পারেন? তারা হয়তো বোঝানোর চেষ্টা করছে এখনো আপনাদের মাঝে সেই সক্ষতাটা আছে কিনা অন্তর্বর্তী সরকারের সাথে। না, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখন আর সেই সক্ষতা কিভাবে থাকবে? নাহিদ ইসলাম কি চাইলে এখন এই তথ্য উপদেষ্টার সেই দায়িত্ব তিনি পালন করতে পারবেন বা কোনোভাবে প্রভাব খাটাতে পারবেন? কিভাবে সম্ভব? সেটি তো সম্ভব নয়। মানে আর কি উপায়ে তিনি নিজেকে প্রভাব মুক্ত প্রমাণ করতে পারেন? তাহলে এই যে মিডিয়া ট্রায়ালের যে অভিযোগ আসলে বিএনপি বারবার করছে, এনসিপিও কি আসলে সেই ধরনের কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে? এনসিপি শুরু থেকেই আমি মনে করি যে এনসিপির বিভিন্ন যারা বড় ফেস আছে তাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছে। এমন কোনো ব্যক্তির বিভিন্ন জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে, পরবর্তীতে দেখা গিয়েছে সেই ঘটনা আসলে সেরকম নয়। তো এই যে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে আমাদের যে তরুণদের একটি রাজনৈতিক দল যেটি উঠে আসছে, তাদেরকে যে হেয় করার চেষ্টা বা মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়ানোর যে প্রবণতা এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, এটি আমরা খেয়াল করছি। এটি আসলে হওয়ারই ছিল আমরা মনে করি। কেননা এই আন্দোলনের পরে মিডিয়া হাউসগুলো তাদের যে দখল ছিল শক্ত, স্বৈরাচারের যারা ছিল তাদের কাছ থেকে পুরোপুরি কিন্তু মুক্ত করা সম্ভব হয়নি। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি বা ছাত্রদের যে আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়, সেই জায়গা থেকে আমাদের উপরে কিন্তু আলাদা একটি ক্ষোভ থাকাটাই স্বাভাবিক সেই স্বৈরাচারের দোসরদের। তো সেই জায়গা থেকে আমরা মিডিয়া ট্রায়ালের শিকার বেশি হব। এনসিপির যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফেস হয়ে উঠেছে এনসিপির মধ্যে, তাদেরকে মিডিয়া ট্রায়ালে ফালানো হবে, এটি খুবই স্বাভাবিক। রুমিন ফারহানা আপা কিন্তু একটা ডাইমেনশন বলেছেন যে বিভিন্ন সময় দেশের ভেতর বা বাইরে থেকে ন্যারেটিভ উৎপন্ন করা হচ্ছে, যেটি সেই স্বৈরাচারের দোসররা করছে। সেটি আসলে আমরা মনে করি আমাদের উপরে
সবচেয়ে বেশি প্রযুক্ত হচ্ছে। এছাড়াও দেশের ভেতরে যারা রাজনৈতিক দলগুলো আছে তারাও হয়তো এই সুযোগগুলো লুফে নিচ্ছে। এই সুযোগটা কি আসলে বিএনপির মতো বড় রাজনৈতিক দলও লুফে নিচ্ছে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহানা, যেহেতু এই মুহূর্তে আসলে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এনসিপি, যদি আমি ভুল না করে থাকি, মাঠে তার থেকে বড় হয়তো কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সেই শক্তিশালী অবস্থানে নেই। আবার আপনারা এটাও বলেছেন যে এরকম মিডিয়া ট্রায়ালের চেষ্টা করে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে যাতে করে আসলে বিএনপিকে কোনো না কোনোভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায়। দেখুন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচন থেকে আমার মনে হয় না বিএনপিকে দূরে সরিয়ে রাখবার কোনো রকম কোনো উপায় আছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনটি কবে হতে যাচ্ছে। দেখুন, আপনি বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তো ক্লিয়ারই করেছেন এই ডিসেম্বরে, কিন্তু এই ডিসেম্বরে ক্লিয়ার করেছেন সেটাও তো আগেও একবার উনি ক্লিয়ার করেছিলেন। এরপর আমরা দেখলাম উনি একটু এগিয়ে গিয়ে বললেন মার্চে হতে পারে, ডিসেম্বর বা মার্চ। তারপরে আমরা দেখলাম আরেকটু এগিয়ে গিয়ে উনি বলছেন জুনেও হতে পারে, 26-এর জুন মানে বর্ষাকাল। বাংলাদেশে 53 বছরে বর্ষাকালে কখনো ভোট হয়নি, কারণ আমরা যারা শহরে থাকি আমাদের কাছে বর্ষাকালে কেবলমাত্র একটি ছাতা নিয়ে বেরোলেই হয়ে যায়, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকে এবং বিশেষ করে আমার এলাকা যেখানে রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা, ব্রাহ্মণবাড়িয়া ঢাকা মানে সিলেট মহাসড়ক থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার পুরো এলাকা, যেখানে 6টি কনস্টিটিউয়েন্সি আছে ব্রাহ্মণবাড়িয়ায়, প্রত্যেকটার ভেতরের রাস্তাঘাটের অবস্থা সত্যিই ভয়াবহ। সো এরকম এলাকা বাংলাদেশে শুধু একটা তো ব্রাহ্মণবাড়িয়া না, এরকম আরও বহু এলাকা আছে। সেগুলো অর্ধেকটা থাকে কাদায় ভর্তি, অর্ধেকটা থাকে পানিতে, অর্ধেকটা থাকে ভাঙাচোরা। সো মানুষের পক্ষে চাইলেও গিয়ে ভোটের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, প্রচারণা চালানো, দিনের পর দিন মাঠে কাজ করা রীতিমতো অসম্ভব। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না তা নয়, উনি জানেন। জেনে শুনে উনি জুন বলেছেন সো দ্যাট হি ক্যান ড্র্যাগ ইট টু ডিসেম্বর 2026। এবং যখন সব দলের তার মানে বিএনপি করছে যে নির্বাচন আরো পেছাতে পারে। আমরা করতে চাই না, কিন্তু সিএ অফিস যদি আমাদের বাধ্য করে একবার এক এক সময়ে বলে, কখনো ডিসেম্বর, কখনো মার্চ, কখনো জুন, আবার ব্যাক করে ডিসেম্বর, এক এক সময় এক এক কথা, সার্টেনলি আমরা তো আসলে পাজলড হয়ে যাই, তাই না? আপনারাও পাজলড হয়ে যান। দেখুন, আপনি আমাকে বলেন তো, মানে যারা সাধারণ মানুষ, যারা হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা কি আপনাকে জিজ্ঞেস করে না যে আপনি তো সাংবাদিকতার সঙ্গে যুক্ত, বলেন তো নির্বাচন কি হবে ডিসেম্বর? এই প্রশ্নটা আপনাকে নিশ্চয়ই করে। একই ধরনের প্রশ্ন আমাকেও করে। তার মানে জনমনে একটা পারসেপশন আছে, হলেও হতে পারে, না হলেও নাই হতে পারে। সো এই যে না হলেও নাই, এই বিষয়টা তো এক ধরনের অস্বস্তির জন্ম দেবে। বিকজ বাংলাদেশের মাটিতে দুটো পলিটিক্যাল বড় রাজনৈতিক দলকে এলিমিনেট করে দেয়া, তাদের যে নেতৃত্ব আছে তাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বকে বসানো সেই জায়গায়, সংস্কারের নামে পার্টিগুলোর খোল নলচে বদলে ফেলার এক ধরনের প্রচেষ্টা আমরা কিন্তু আজ থেকে নিয়ে 20 বছর আগে দেখেছি 1/11-এর সময়। সো ওটার, এবং তারপরে আপনি দেখেন দুজন বিদেশি কূটনীতিক, মানে আমেরিকান কূটনীতিক যারা একসময় বাংলাদেশে কাজ করেছেন, জন ড্যানিলোভিচ এবং আরেকজন, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, এই দুজন কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন এবং সিজিএস এর একটা প্রোগ্রামে তারা বলেছেন যে তারা 1/11-এর সময় কিছু ভুল করেছেন। যদিও তারা বলছেন তারা 1/11-এর সঙ্গে যুক্ত নন, কিন্তু কিভাবে তারা ভুল করলেন আমি জানি না, কিন্তু তারা বলছেন তারা ভুল করেছেন। তাদের নানান ভুল 1, 2, 3, 4 করে দেওয়ার মধ্যে একটা ভুল হচ্ছে সেই সময় তারা সংস্কারকে পার্সু করেন নাই। তো এটা কি ইমপ্লাই করে যে এই সময় তারা সংস্কারকে পার্সু করতে চান? বিকজ এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো, নতুন রাজনৈতিক দল তারাও তো আসলে সংস্কার করে নির্বাচন দেখতে চান। বলছি যে এই যে নির্বাচনের মুখোমুখি সংস্কারকে দাঁড় করানো, এটি আমাদের মনে করিয়ে দেয় হাসিনা একসময় নির্বাচনের মুখোমুখি উন্নয়নকে দাঁড় করিয়েছিল। এভাবে না দাঁড় করানো যায় না আসলে। বিকজ আপনি উন্নয়ন বলেন, গণতন্ত্র বলেন, কিংবা সংস্কার বলেন আর নির্বাচন বলেন, যেটাই আপনি বলেন, একটার সঙ্গে একটার কোনো বৈরিতা নাই, বরং একটা থাকলে আরেকটা আরো অনেক বেশি সুসংহত, আরো অনেক বেশি কার্যকর হয়। একটা গণতান্ত্রিক সরকার যারা ভোটে নির্বাচিত এবং যারা জনগণের কাছে জবাব দিতে বাধ্য, এরকম একটি সরকারের সময় সংস্কার কিংবা জবাবদিহিতা যতটা স্ট্রং থাকে, যতটা কার্যকর থাকে, সার্টেনলি আমরা একটা অনির্বাচিত সরকারের কাছে সেটা আশা করতে পারি না। কেন পারি না? দেখুন,
অনির্বাচিত সরকার তো আসলে এটা ভাবে না যে 5 বছর পর 4 বছর পর ঠিক, তাকে জবাবদিহিতার জায়গাটা তার দরজায় খানিকটা গিয়ে হয়তো ভোটটা কম। হ্যাঁ। চাইতে হবে। তো সো তাদের আসলে কিছু যায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উড়িয়ে দিতে পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোই ভালো আছে। কিন্তু আমরা যারা আসলে বাংলাদেশের সাধারণ নাগরিক, যাদের গাড়ির সামনে বা পেছনে পতাকাওয়ালা কোনো মানে ইয়ে থাকে না, পুলিশের নিরাপত্তা প্রহরী থাকে না, আমাদের পক্ষে তো আসলে সন্ধ্যার পরে সত্যি সাধারণ মানুষের কাছে মনে হয় যাচ্ছে জনগণের কাছাকাছি যাওয়ার প্রয়োজন আছে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তারাও আসলে মনে করছে কোনো না কোনোভাবে হয়তো এখনো এক ধরনের ষড়যন্ত্র চলছে যাতে করে বাংলাদেশ থেকে বড় দুটো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়া যায়। সেই বিষয়টির সাথে আপনি কি মনে করছেন? তুলসী গ্যাবার্ডের যে অভিযোগ, সেই অভিযোগ সবকিছু মিলিয়ে আমরা নতুন কোনো ষড়যন্ত্রের বার্তার সামনে পাচ্ছি কিনা? টুমিন ফারহান কিন্তু বলেছেন ষড়যন্ত্র দেশি এবং আন্তর্জাতিক দুইভাবেই হচ্ছে, এবং এটার একটা ব্যাখ্যাও দিয়েছেন সুন্দর করে। আগেও 1/11-এর সময় আমাদের বিরাজনীতি করেন একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি, এখন এটা শুরু হয়েছিল। আমার মনে হয় না যে এই বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় সফল হতে পারবে। বাংলাদেশের মানুষ এই প্রক্রিয়াকে অতীতে সফল হতে দেয় নাই, এখনও দেবে না। রাজনৈতিক দলগুলোর বাইরে বিএনপির মতো একটা বড় সংগঠন, জাতীয় পার্টি, অপর সংগঠনগুলোকে মাইনাস করে কারা এখানে জনগণের প্রতিনিধিত্ব করবে? জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যত জরিপ দেখছেন, এই যে একটু আগে জরিপের কথা বললেন, 31 থেকে 43 হয়ে গেল বিএনপির। যদিও আমি জরিপের ব্যাপারে খুব বেশি একটা না, কারণ 91 সালের নির্বাচনে আমরা যতগুলো জরিপ আসছে, আমরা যতগুলো জরিপ দেখলাম, সেই জরিপে অধিকাংশ জরিপই বলছে যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এবং আওয়ামী লীগ একটা ছায়া সরকারও গঠন করে ফেলছিল। কিন্তু জনগণ সমস্ত জরিপে পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে গেছে, এটা হলো বাস্তবতা। আর আরও একটা কাকতালীয় জিনিস 91 সালে, যে কোনো জরিপে জাতীয় পার্টির 1% ভোট ছিল না, কিন্তু জাতীয় পার্টি সেখানে 17% ভোট পেয়েছিল এবং 35টা আসন পেয়েছিল। কাজে জরিপের যে এটা যদিও আমি নেগেটিভটা বললাম, কিন্তু জরিপও তো বলতেছে যে এখানে রাজনৈতিক দলগুলোই প্রতিনিধিত্ব করছে। এবং এনসিপির ব্যাপারে যে জরিপের ব্যাপারটা আসছে, এনসিপি গঠন হওয়ার আগে এনসিপি যারা গঠন করছে তাদের প্রতি মানুষের যে আগ্রহ, এনসিপি গঠিত হওয়ার পরে এই আগ্রহের পরিমাণে ভাটা পড়েছে, কিন্তু জরিপে প্রমাণিত হয়েছে। কাজে ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিবে, ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে বাদ দিবে, অপর বিরাজনীতিকরণের যে হবে। এবং এখন যে আরেকটা জিনিস শুরু হচ্ছে যে কর্তৃত্ব ফলানোর একটা ব্যাপার। এনসিপি কখনো বলেছে তারা অন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে দেখতে চায় না? বলেছে। আমাদেরকে দেখতে চায় না বলেছে। সেটি তো আপনার একসময় আওয়ামী লীগের সহায়ক ছিলেন, সেই কারণে। না, আমি আওয়ামী লীগের সহায়ক কি? বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করছে। আমি নিবন্ধিত রাজনৈতিক দল, সেই নির্বাচন অংশগ্রহণ করা আমার যেরকম রাইট, আবার না করেও আমার রাইট আছে। তা আমি করার রাইটে আমি নির্বাচন করেছি, আমার সাংবিধানিক অধিকার। সেখানে বিএনপির নির্বাচন করেছে, জামাতে ইসলামীও দানের শীষ নিয়ে নির্বাচন করেছে, এবং ইসলামী আন্দোলন নির্বাচন করেছে। বিএনপিতে 7 জন ছিল, আমার বোনও ছিল সংসদের মধ্যে। এখন আমরা 2 টার্মে সরকারকে বৈধতা দিলাম, আমরা গিয়ে নির্বাচনে, ওনারাও তো 4 বছর বৈধতা দিল। এবং আজকে দেখবেন ইসলামী আন্দোলনের প্রতি মানে সব দলগুলোকে ইসলামী আন্দোলনকে কাছে টানতেছে। স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন, এমন কোনো নির্বাচন নাই আওয়ামী লীগের আন্ডারে যে হাত পাখা মার্কা ইলেকশন করে নাই। তাহলে নির্বাচন করা যদি একমাত্র দোষের কারণ হয়, তাহলে সেই দোষটা আমরা কেন? 31টা নিবন্ধিত রাজনৈতিক দল 18-24-এ নির্বাচন করেছে। তাহলে 31টা রাজনৈতিক দলের মধ্যে শুধু আমাদের হবে, অন্য যারা অংশগ্রহণ করছে, সংসদ প্রতিনিধিত্ব করছে, সংসদে বসছে, তাদের ব্যাপারে কথা আসে নাই। আমি যেটা বলছি, আর একটু বলতেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই যেটা বলা হচ্ছে, আমরা ধরে নিলাম সম্পর্ক নাই, সম্পর্ক থাকার কথা না। কিন্তু এনসিপি প্রধান যখন পদত্যাগ করে আসলো, তখন আমরা দেখলাম ওনার সংবাদ সম্মেলনের পাশেই বসা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। এখন পদত্যাগ করার পরে উনি পাশে বসে যখন ওনার ব্যাপারে মন্তব্য করে এবং যেটা বলল যে বাংলাদেশের একসময় প্রধানমন্ত্রী হইতে পারেন, তখন জনগণ তো মনে করতে পারে যে না, প্রচ্ছন্ন এবং ইয়েভাবে আন্ডারগ্রাউন্ডে কোনো একটা সম্পর্ক তাদের আছে। আজকে ওনাদের নিয়ে যে বিতর্ক আছে, আউটসোর্সিংয়ের লোক নিয়োগের ব্যাপারে যেটা বললেন, এটা দেশ টিভির রিপোর্টটা আমি দেখেছি। সেই রিপোর্টের ভিত্তিতে যদি কথা বলি, আউটসোর্সিংয়ের সুনির্দিষ্ট কোনো নাই, কিন্তু ন্যূনতম একটা নীতিমালা আছে। আউটসোর্সিং কোম্পানিগুলা কোনো জায়গায় যখন লোক নেবে ডেলি বেসিস, তখন ওই লোকের জন্য অ্যাপ্লাই করবে 5টা 7টা 10টা
কোম্পানি অ্যাপ্লাই করবে, যে সর্বনিম্নভাবে ইয়ে করবে তাকে দেওয়া হবে। সেখানে সেই জিনিসটা বাস্তবায়ন করা হয় নাই যথাযথভাবে, সেখানে সুপারিশটাকে বাস্তবায়ন করা হয়েছে, এই জন্য এই বিতর্কটার সৃষ্টি। এখন আসলে অনেক অভিযোগ এবং এনসিপির জনপ্রিয়তা নিয়ে আসলে যে জরিপটি এসছে সেখানে আসলে কি মনে করছে এনসিপি, যে সেখানেও কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দল আসলে ষড়যন্ত্র করছে, নাকি এনসিপি নতুন রাজনৈতিক দল বিধায় তারা হয়তো এখনো জনগণের পালস বুঝে উঠতে পারে নাই, কিংবা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে তারা আসলে এই ধরনের জনপ্রিয়তা হারাচ্ছে? এই জায়গায় আমি আবারও ফিরবো আপনার কাছেই মাহিন, আমাকে আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিক রাজখান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন, মাহিন সরকার। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এনসিপির জনপ্রিয়তা কমছে, সেটি কি আসলে কোনো রকমের ষড়যন্ত্র? সেটি কি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কারণে, নাকি আসলে এনসিপি জনগণের পালস এখনো বুঝতে পারছে না? দেখুন, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো এটি তো এনসিপি কখনোই করেনি, এবং এনসিপি আমি মনে করি যে নির্বাচনমুখী এনসিপির যারা সদস্য আছে তাদের ভাবনা আছে বিধায়ী তাদের কিন্তু দল গঠনের প্রক্রিয়া তারা এগিয়েছে। তো সেই জায়গা থেকে সংস্কার এবং নির্বাচনকে আলাদাভাবে দাঁড় করানোর কোনো প্রশ্নই আসে না। এখন আমি 5 আগস্ট পরবর্তী যে ঘটনা সেগুলো একটু বলতে চাই। আমি যদি খুব ভুল না করি 7 আগস্টের দিকে বিএনপি একটি মহাসমাবেশ করে এবং সেখানে কিন্তু তারা নির্বাচনের দাবি বা নির্বাচনের কথা বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সেইখানে তখন তো আসলে দেশে কি কোনো সরকার ছিল? দেশে কিন্তু কোনো সরকার গঠিত ছিল না। তো ওই সময় আসলে নির্বাচনের কথা বলা বা দাবি করা আসলে কার কাছে করেছে, এটি আসলে বিএনপির যারা আছে তারা ভালো বলতে পারবে। এখন ওই সময় যে গণ আকাঙ্ক্ষা, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শহর বা গ্রামে গঞ্জের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে কিন্তু লেখা হয়েছে যে স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। তো এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, এটি কিন্তু জনগণের মনে আছে। সেই জায়গাটুকুকে ধারণ করেই কিন্তু কিন্তু সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সেরকম দাবি কি এনসিপি করে এখনো? না, সংস্কারের কিন্তু একটা মানে এটা অনেক বড় প্রসেস। একটা সময় কিন্তু আপনাকে নির্বাচন দিতে হবে। এই মুহূর্তে যে ভাইটাল জায়গাগুলো যেমন পুলিশ প্রশাসন, এগুলো কিন্তু সংস্কার করা পরিপূর্ণভাবে দরকার। তা না হলে কিন্তু একটি নিরপেক্ষ, অবাধ, লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে, এই প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু সেটি করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে আইজিপি মহোদয় কিন্তু আপনার প্রশাসনের সংস্কার শেষ করে অন্তত এরপরে নির্বাচন চাইছে। প্রশাসনিক নয়, আরো অন্যান্য জায়গায়ও সংস্কার। সেটি কি সম্ভব? অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এত বড় প্রশাসন, দীর্ঘদিন ধরে আসলে এই প্রশাসনে যারা কাজ করছেন তাদের সবার সংস্কার, এই যদি আমরা ধরে রাখি সামনে ডিসেম্বরে নির্বাচন হবে, সেখান থেকে সেই সংস্কার শেষ করে ডিসেম্বরে নির্বাচন কি সম্ভব? সব সংস্কার শেষ করে নির্বাচন তো কোনোভাবেই সম্ভব না। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা একেবারে শেষ হয়ে যাবে এরকম না। বিএনপি যে 31 দফা দিয়েছে তখন থেকে কিন্তু বিএনপি সংস্কার প্রস্তাব শুরু হয়েছে। আমরা 19 দফা দিয়েছি সংস্কার কমিশনের কাছে, আমাদের শুরু হয়েছে। এখন যেই সংস্কারগুলো প্রয়োজনীয় সেগুলো করবে। বিচার বিভাগীয় সংস্কার কিছু করতে পারে, পুলিশের সংস্কার তো একটা প্রস্তাবনা আসছে, এটা থেকে একটা পরিপূর্ণ সংস্কার শেষ করতে হবে। এই যাত্রা এরকম করতে হবে না। মনোবল ভাঙা হয়ে গেছে। একটা পুলিশ না, পুলিশ নিয়ে যেহেতু কথা আসছে বলছে, পুলিশের কিন্তু একটা মোরালি ইয়া হয়েছে। আমরা যখন 71-এ স্বাধীনতার যুদ্ধ করলাম, তারপরেও কিন্তু 16 ডিসেম্বরের পরে 18, 19, 20 ডিসেম্বরে থানায় গিয়ে মানুষ অভিযোগ করার মতো একটা জায়গা ছিল, একটা টেবিল ছিল, একটা লোক ছিল। এইবার পুলিশের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ছিল না। ওদের যে মানসিক অবস্থানটা যে পর্যায়ে গেছে, এই জায়গাটা একটা সংস্কার হইতে পারে, এবং এটা এই সরকার তো এই সংস্কারের একটা জায়গা আনছে। তারা রাজনৈতিক দলের সাথে বৃহস্পতিবার বসছে, সবগুলো দলকে নিয়ে একটা জাতীয়ভাবে এই জায়গাটার একটা সংস্কার করুক। এবং এখনো তো 8 মাস সময় আছে নির্বাচনের। 8 মাসের মধ্যে গত 7 মাসে কিছু প্র্যাকটিস হয়েছে, এটা করতে পারে। অর্থাৎ প্রয়োজনীয় জায়গাগুলোতে অন্তত সংস্কার করে তারপরে আমরা নির্বাচন দেখতে চাই। কিন্তু এরই মধ্যে নানান রকমের অভিযোগ আছে, আসলে ষড়যন্ত্রের অভিযোগ আছে। বিএনপি বিশেষ করে আবার নতুন করে যে অভিযোগ করেছে মিডিয়া ট্রায়ালের অভিযোগ, ব্যারিস্টার রুমিন ফারহানা। আবার আজকে মাহিন সরকার অভিযোগ করলেন যে বিএনপি শুধু নির্বাচনের দাবি করেছে, এই সময় সরকার ছিল না, সেই সময় আপনারা নির্বাচনের দাবি করেছেন। সবকিছু মিলিয়ে আসলে তার মানে ষড়যন্ত্রটাই কি সামনে বেশি গুরুত্ব পেতে যাচ্ছে? আমি আজকে একটা খবর পত্রিকায় এসছে, আপনার নজর পড়েছে কিনা জানি না, ডিসিএসপিরা আর কেউ নতুন করে হতে চাইছে না।
49 to 50% মানুষ ডিসি বা এসপি হওয়ার জন্য যেই পরীক্ষা, মৌখিক পরীক্ষা, সেটাই তারা দিতে চান নাই। তাদেরকে যখন ইন্টারভিউর জন্য কল করা হয়েছে তারা উপস্থিত হন নাই। তার বেশ কিছু কারণ তারা দেখিয়েছেন, যে সরকার কবে পরিবর্তন হবে তারা জানে না, এবং পরিবর্তন হলে যদি তাদেরকে কোনো বিশেষ গোষ্ঠীর বিশেষ মতাদর্শের মানুষ হিসেবে ট্যাগ দেওয়া হয় তাহলে ইন ফিউচার তাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হবে। দুই হচ্ছে নির্বাচনের সময় দায়িত্ব পালন যদি তারা করেন এবং দেখা যাবে যে যারা হেরে যাচ্ছেন তাদের এক ধরনের রাগ থাকবে ডিসিএসপিদের উপরে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ গত 15 বছরে কিভাবে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, যে এখন আর কেউ সরকারি চাকরিতে যেতেও বা যেই পদগুলো ভীষণ রকম প্রিভিলেজড পোস্ট বা ভীষণ রকম আকাঙ্ক্ষিত পদ ছিল এক সময়, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ডিসিএসপি নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে মন্ত্র সচিবালয়ে, কিন্তু এখন কিন্তু মানুষ ভয় পেয়ে যাচ্ছে নির্বাচনের আগে আগে। এই আলামতগুলো খুব ভালো নয়। এটা খুব স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখায় যে আমাদের আমলাতন্ত্র কিংবা আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কোনো কিছুকেই গত 15 বছর নিরপেক্ষভাবে ন্যূনতম নিরপেক্ষতা বজায় রাখতে দেওয়া হয় না, এবং এখন তারা তাদের ইভেন রেগুলার জব ডেসক্রিপশনের মধ্যে যেটুকু আছে সেটুকু করতেও ভয় পাচ্ছেন। সো এইরকম একটা অবস্থার মধ্যে ডেফিনেটলি অনেকগুলো চ্যালেঞ্জ এই সরকারের। এই চ্যালেঞ্জগুলো যত দিন যাবে তত বাড়বে। এই কারণে বিএনপি শুরু থেকে বলে এসছে একটা নির্বাচিত সরকার দেন। কেন জানেন? নির্বাচিত সরকারের ব্যাপারে যারা প্রশাসনে আছে, পুলিশে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং যারা বিভিন্ন ছোট করে একটু জানতে চাই, আমার হাতে আর মনে হয় 1 মিনিটের বেশি সময় নেই। আপনারা বারবার এত দ্রুত নির্বাচন চাইছেন, সেটির একটি অন্যতম কারণ আপনারা অনেকটাই নিশ্চিত যে এবার সামনে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন, সেটা কি সত্যি? আমরা কি একবারও বলেছি আমরা এই জয়ী হব? আমি আপনাকে বলি, জয়ী যেই হোক তার হাতে 5 বছর সময় থাকবে, এবং এটা কিন্তু সকলে জানবে যে তারা 5 বছরের জন্য এসছে। সো টপ টু বটম, প্রশাসন থেকে শুরু করে সকল সংস্থায় যারা চাকরিরত আছেন প্রত্যেকে জানবেন যে তাদের আসলে রিপোর্টিং বসটাকে, তাদের কাজের জবাবদিহিতাটা কোথায় তাদেরকে দিতে হবে। 1, 2 হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনেকেই বলছে পুলিশ কাজ করে না। আজকেও কিন্তু পুলিশ কমিশনের মিটিংয়ে গতকালকে ডক্টর ইউনূস একই কথা বলেছেন যে পুলিশ যদি কাজ না করে তাহলে সত্যি দেশ চালানো মুশকিল হয়ে যাবে। যেটা হবে, একটা নির্বাচিত বা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় একটা চেইন অফ অর্ডার বা চেইন অফ কমান্ড অটোমেটিক্যালি এস্টাবলিশড হবে। ধন্যবাদ ব্যারিস্টার রুবিন ফারহানা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই এবং মাহিন সরকার আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 বাতিবিদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।